জঙ্গলের কিছু অলিখিত নিয়ম থাকে। জন্মের পর অনেকটা সময় মায়ের সঙ্গেই থাকে বাঘের বাচ্চারা। তারপর একদিন নিজেরা শিকার করতে শেখে, আলাদা হয়ে যায়। কখনো কখনো নিজের শাবককে টেরিটরি ছেড়ে দেয় বাঘিনী নিজেই, কিংবা শাবক নিজেই খুঁজে নেয় অন্য টেরিটরি। কিন্তু টেরিটরির জন্য মা আর শাবকের টানা পড়েন। হ্যাঁ, তাও হয় বাঘের জঙ্গলে। এইবার পেঞ্চের জঙ্গলে গিয়ে সেটাই জানলাম জুনেওয়ানিকে দেখে। আরও একটা টাইগার ট্রেল, এই নিয়ে মধ্যপ্রদেশের 4 নম্বর জঙ্গলে আমরা পেঞ্চ ন্যাশনাল পার্কে এবার রেকর্ডিং মোড ট্রাভেল। পেঞ্চে আজ আমাদের প্রথম সাফারি। প্রথম সাফারিতেই বাঘের দেখা পাবো কি? পেঞ্চ জাতীয় উদ্যান মধ্য ভারতের 1180 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা শুষ্ক পর্ণমোচী বন, যার কিছুটা মহারাষ্ট্রে আর কিছুটা মধ্যপ্রদেশে। হ্যালো বন্ধুরা, ক্যালেন্ডার বলছে আজ 5ই মে 2025। এবারের টাইগার ট্রেলে প্রথম বাঘের জঙ্গল হিসেবে আমরা বেছে নিয়েছি মধ্যপ্রদেশের পেঞ্চকেই, যেখানে আজ আমাদের সাফারি তুরিয়া গেট থেকে। কেমন ছিল সাফারির অভিজ্ঞতা জানতে হলে পর্বটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আগের পর্বে তোমাদের দেখিয়েছি আমাদের পেঞ্চের জার্নি। বাড়ি থেকে টানা 2 দিন ড্রাইভ করে কিভাবে আমরা পেঞ্চে পৌঁছলাম। যারা কোনোভাবে পর্বটা মিস করে গেছো বা এই প্রথম ইউটিউব সাজেশনে আমাদের ভিডিও দেখছো, তোমরা চাইলে পর্বটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। গুড মর্নিং। ওখানে প্রচন্ড অন্ধকার, সেটা দেখালেই বুঝতে পারবে একটু পরে, কিন্তু 5:10 বাজে। তো ন্যাচারালি 5:30টায় সাফারির গেটে পৌঁছানোর কথা, তাই আমরা বেরিয়ে পড়ছি। এখান থেকে একটু তুরিয়া গেট আমাদের গাড়ি করে যেতে হবে, সামান্য একটু সময় লাগবে। চলো, ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক কি হয়। পেঞ্চ পৌঁছতেই কাল আমাদের ওয়েলকাম করেছিল মেঘলা আকাশ। সন্ধ্যেটা পুরো ভাসিয়ে দিয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। তাই দুরু দুরু বুকে কিছুটা অনিশ্চয়তা নিয়েই কাক ভরে রওনা দিয়েছি। আমাদের রিসর্টটা যেদিকে, ওদিকটাকে বলে কোকা। আর আমরা এখন এই যে রাস্তাটা ধরে এগোচ্ছি, এটা যাচ্ছে তুরিয়া গেটের দিকে, মানে যেখানে আজ আমাদের সাফারি। দূরত্বটা বেশি না, বড়জোর 5.5 কিলোমিটার। যেতে মেরে কেটে 10-12 মিনিট লাগে। তবে এই সময়টা সাইটিং এর জন্য আইডিয়াল। কপালে থাকলে রাস্তাতেও দেখা হয়ে যেতেই পারে। ঘড়িতে ঠিক কাঁটায় কাঁটায় এখন জাস্ট 5:30। অলরেডি বিদিশা চলে গেছে ওই দিকটায়। ওখানেই হচ্ছে পেঞ্চের যেটা সাফারির কাউন্টার, পেপার ওয়ার্ক সব কিছু ওখানেই সারা হবে। আর এই প্রকাণ্ড জায়গাটা, এটা হচ্ছে পার্কিং। মানে আমাদের মতো যারা পিক আপ নেয়নি, নিজেদের ভেহিকেল নিয়ে পেঞ্চের গেট পর্যন্ত পৌঁছবে, তাদের জন্য এখানে পার্কিং। আর ওখান থেকে হচ্ছে বাকি প্রসিজার। ওয়েদার কেমন, কীরকমভাবে দিনটা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ। পেপার ওয়ার্ক, গাইড আর গাড়ি ড্রাইভার সমেত অ্যালট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটব। চলো। পেঞ্চের মধ্যপ্রদেশের অংশে সব মিলিয়ে 6টা জোন, যার মধ্যে 3টে কোর আর 3টে বাফার জোন। কোর জোনের মধ্যে অন্যতম আর সবচেয়ে পরিচিত এই তুরিয়া। এছাড়াও আছে কর্মাঝিরি আর জামতারা কোর জোন। বাফার জোনের মধ্যে আছে রুখড়,
তেলিয়া আর খাওয়াসা। পেঞ্চের মহারাষ্ট্রের দিকেও আলাদা কোর জোন আছে, যেমন সিলারি আর খুরসাপাড় টাইগার সাইটিং এর জন্য বেশ ভালো। আর আছে সব থেকে নতুন জোন মুগরকাসা। আমরা যে তুরিয়া গেট দিয়ে জঙ্গলে ঢুকলাম সেখানেও আছে তিনটে রুট। রোটেশনের ভিত্তিতে এক একটা জিপসিকে নির্দিষ্ট রুট দেওয়া হয়। যেমন আজ আমরা ঢুকেছি 1 নম্বর রুট দিয়ে। আকাশে মেঘ পুরোপুরি কাটেনি, বাতাসে এখনো খানিকটা ভোরের ঠান্ডা ভাব। আস্তে আস্তে আলো বাড়ছে একটু একটু করে। আর সাফারির শুরুতেই আমরা চলে এলাম একটা লেকে। আসলে বাঘেরা অনেক সময় সকাল সকাল এরকম ওয়াটার বডিতে জল খেতে আসে, তাই গাইড সুনীল আর ড্রাইভার ধরম দুজনেই বললেন একটা চান্স নেওয়া যাক। এই লেকটার নাম জুনেওয়ান লেক। আজকাল এখানে একজন টাইগ্রেস তার বাচ্চাদের সঙ্গে মাঝে মাঝে দেখা দেয়। কিছুক্ষণ অপেক্ষা করেও বিশেষ লাভ হলো না। অগত্যা আমরা এগোলাম 2 নম্বর রুটের দিকে। একটু পরেই শোনা গেল সাইটিং এর খবর। 3 নম্বর রুট ধরে জঙ্গলে ঢোকা কয়েকটা গাড়ি মুভমেন্ট দেখেছে একটা ওয়াটার বডির কাছে। শুনেই আমাদের জিপসি ছুটলো ওইদিকে। এদিকে জঙ্গল বেশ শুকনো। মের প্রথম সপ্তাহেই ঝলসে গেছে ঘাস। ওয়েটিংটার একটা আলাদা থ্রিল আছে। সাফারিতে যতক্ষণ গাড়ি চলে অনেক সময় তার থেকে বেশি থামতেও হয়, ওয়েট করে থাকতে হয়। কখনো সেই ওয়েটটার ফল ভালো হয়, কখনো হয় না। মানে এই ওয়েটটা হচ্ছে কারণ বেশ কয়েকদিন ধরে বা কয়েক বেলা ধরে এই এলাকাতেই বাঘ দেখা যাচ্ছে, তো প্রচুর গাড়ি ওয়েট করছে, আমরাও করছি আর কি। তো আমরা এতক্ষণ যেখানে ওয়েট করছিলাম এবার আরেকটু এগিয়ে এসে ওয়েট করছি। এখানে সামনে একটা ওয়াটার বডি আছে, কোনো গাড়ি এখানে মুভমেন্ট দেখেছে এবং এক মা তার সঙ্গে 3টে কাপ আছে। তারা এখানে একটা শিকার করেছে গতকাল। তো এবার জলটা এখান থেকে অনেকটা দূরে, মানে জলের দিকেই মুভ করতে দেখা গেছে, ফলে এখান থেকে দেখতে পাওয়া মুশকিল। বাট স্টিল আমরা চেষ্টা করছি আর কি, অপেক্ষা করছি। দূরে গ্রাসল্যান্ডের ওপাশে গাছটাকে খেয়াল করো, ওর ঠিক নিচেই রয়েছে বাঘের আধ খাওয়া শিকার। কোন বাঘের এখনই নিশ্চিত বলা যাচ্ছে না, তবে তিনি আপাতত কাছে পিঠে নেই। এই সুযোগে কাকেরাই পিকনিক সারছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও শিকারের মালিক ফিরল না, তবে পাখি থেকে বুনো শুয়োর দিব্যি বেরিয়ে পড়েছে নিশ্চিন্তে।
আমরা এখন যেখানে থেমেছি জাস্ট একটা ছোট্ট পজ বলতে পারো, এখানটা নামা যায় কারণ ওয়াশরুম আছে জাস্ট এই সাইডটায় টেম্পোরারি জঙ্গলের মধ্যে, এটাকে বলে ছিন্দিমাট্টা। আর এই জায়গাটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে দেখো এখানে চারপাশে এই যে ওয়াটার বডিটা একটা ভাস্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেঞ্চ নদীর খানিকটা বলতে পারো ব্যাকওয়াটারের মতো, নদীটা আরও উপাস দিয়ে চলে গেছে। আর এই নদীটা কিন্তু একটা সীমানার ডিমার্কেশন, মানে আমরা যে পার্টটায় রয়েছি এটা এমপি, আর উল্টো দিকটা নদীর ওপারে ওদিকটা কিন্তু মহারাষ্ট্র। এই হচ্ছে পুরো জোন। চলো দেখা যাক, ট্রাই করে যেতে হবে। সকালে আমরা যেখান দিয়ে বেরিয়ে এলাম তোমাদের দাঁড়িয়ে একটা লেক দেখিয়েছিলাম, মানে তালাব, যেটার নাম হচ্ছে জুনেবান। আমি বলেও ছিলাম যে এখানে একটা টাইগ্রেস আছে জুনেবানি, গতকাল থেকে দেখাও গিয়েছিল। এখন আমরা জানতে পারছি যে আমরা ঠিক ওই সময় মানে ওই জোনটা পেরিয়ে আসার কিছুক্ষণ পর 15-20 মিনিট পর ওখানে সে এসে জলে বসেছে এবং আমাদের পরে যে গাড়িগুলো ফরেস্টে এন্টার করেছে সেই গাড়িগুলো ওকে দেখতে পেয়েছে। মানে জাস্ট কপালটা ভাবো, জেনারেলি বলা হয় যে গাড়িগুলো আগে ঢোকে তাদের দেখার চান্স থাকে, এখানে পুরো উল্টো কেস হয়েছে। আমরা পেরিয়ে গেছি তারপর ওকে দেখা গেছে। এখন আমরা ও জলে বসেছে, হ্যাঁ চান্সটা থাকে, সেই চান্সটা নেব বলেই আমরা আবার ফিরে ওখানে যাচ্ছি। আমাদের আরও মিনিট 20 লাগবে ওখানে পৌঁছতে। তো দেখা যাক, মানে জঙ্গল সত্যি কপালের বিষয়। এরকম বহুবার হয়েছে যে আমরা অনেক কিছু দেখেছি অন্যরা পায়নি, আর আজ অন্যরা দেখেছে আমরা সেটাকে তাড়া করছি অলমোস্ট। লেটস সি। লাফিয়ে ঝাঁপিয়ে পৌঁছে দেখলাম জিপসির মেলা লেগে গেছে। সামনে লেক, তারই ওপারে গাছের ছায়ায় দিব্যি জুনেবানি শরীর এলিয়ে দিয়েছে। এই যিনি জলে গা ডুবিয়ে আমাদের দিকে মিটিমিটি তাকাচ্ছেন, ইনি জুনেবানিরই সাব অ্যাডাল্ট। মাঝে একবার জল থেকে উঠে গেলেন। কি খেয়াল হলো, একটু পরে ফিরেও এলেন। আরেকজন অবশ্য গাছের ছায়া ছেড়ে বেরোতেই নারাজ। খাতা খোলেনি এরকম নয়, একেবারে সামনে এসে পোজ দিচ্ছে সেরকমও নয়, তাই তো? হ্যাঁ, কিন্তু সিনেমাটোগ্রাফারের পরিশ্রমটা বেশি হয়ে যায়, কারণ এই লেন্সে মানে 70-300 লেন্সে হাত স্টেডি রেখে ধরে রাখা মোটামুটি পুরো ব্যাপারটাই হচ্ছে প্রায় 200-250 মিটার দূরে। এটা জটিল হয়ে যায় ব্যাপারটা। এতক্ষণ তো দেখতেই পাচ্ছি না, দেখে আবার চয়েস এবার। না না, সেটা না, মানে আমি বলছি
সাইটিং যেটা মানে তৃপ্তির যেটা ব্যাপার আর কি, হ্যাঁ সেরকম আর কি। এটা পরিশ্রম, আজই অনেক পরিশ্রম করতে হচ্ছে সাইটিং এর জন্য। अरे एक पंछी तो बिल्कुल उसके पास जा रहा है, बिल्कुल उसके मुंह के पास ऑलमोस्ट। ছোট্ট পাখিটা খেয়ালই করেনি আরেকটু হলেই যাকে বলে একদম বাঘের মুখে পড়তো। ভাগ্যিস লেকের ধারে জুনেবানির ফ্যামিলিকে দেখতে দেখতেই শুনলাম এই দুটো ছাড়াও জুনেবানির আরো দুটো বাচ্চা আছে যারা নিজেরা শিকার করতে শিখে গেছে। তাদেরই একজন মাঝে মাঝে এই জোনে হানা দিচ্ছে। মায়ের টেরিটরিতেই তার নজর। আজকের সাফারিতে শুধু জোড়া বাঘ বলে না, মানে দুটোই মধ্যপ্রদেশের, আমার খুব বেশি করে মনে পড়ছে খিতলির সাফারির কথা। সেদিনও কিন্তু আমরা দুটো বাঘ দেখেছিলাম, একটা মর্নিংয়ের হাফে আর একটা ব্রেকফাস্টের পরে। তো সেই সাফারিটাও খুব এক্সাইটিং ছিল, ভীষণ থ্রিলিং ছিল। খিতলির সাফারিটা বান্ধবগড়ে যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই লিঙ্ক করে দেবো, উপরে আই বাটনেও থাকবে, নিচে ডেসক্রিপশানেও থাকবে, ডেফিনেটলি দেখো। বাঘ দেখার ঠেলায় আজ ব্রেকফাস্টে অনেকটা দেরি হয়ে গেল। আপাতত আমরা এগোচ্ছি জলখাবারের ব্রেক নিতে। তবে রাস্তায় আবার থামতে হলো। আশেপাশে ইন্ডিয়ান গড়ের একটা দল রয়েছে, ইনি কাউকে পাত্তাই দেন না, হয়তো আগামী দিনের দলপতি। পূর্ণবয়স্ক মেল ইন্ডিয়ান গড়ের ওজন 1600 কিলো পর্যন্ত হয়। বাঘও যাকে শিকার করতে দুবার ভাবে। রাস্তা পার হওয়ার মেজাজটা দেখো, আর হ্যাঁ, সামনের জনকেও। এফেক্টিভলি এখন সাফারির মাঝখানে বলতে পারো হাফ টাইম, অবশ্য হাফ টাইম নয়, প্রায় ঘড়ি বলছে 10টা বাজতে 10, মানে ব্রেকফাস্টের টাইম হিসেবে আজ আমরা অনেক লেট। জেনারেলি এটা 8:30 9টা নাগাদই চলে আসি আমরা। তো মধ্যপ্রদেশের অন্য জঙ্গলগুলোর মতো পেঞ্চেও কিন্তু একটা খুব সুন্দর এখানে এরকম ক্যাফে জঙ্গলের মধ্যেই করা আছে বলতে পারো। জাস্ট উল্টো দিকটাও দেখাচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। ওদিকে কিন্তু প্রপার ওয়াশরুম করা আছে। এই জায়গাটা খুব ভালো, এখানে সমস্ত জিপগুলো এসে দাঁড়ায়। আর এখানে যে ক্যাফেটার কথা বলছিলাম সেটা আছে। কেউ যদি বাইরে থেকে স্যান্ডউইচ বা এই ধরনের কোনো খাবার নিয়ে আসে তারাও এখানে বসে খেতে পারে। আদারওয়াইজ এখানে কিছু অপশানস পাওয়া যায় খাবারের। দেখো এখানে আলু বন্ডা পাওয়া যায়, পকোড়া আছে, চা কফি এগুলো সবই আছে। আর এই হচ্ছে সেটিংস, রাইট? মধ্যপ্রদেশে গ্রীষ্মকালের মর্নিং সাফারিগুলো 6 ঘন্টার হয়। তবে বেলা 10টা বাজতে না বাজতেই বেশ রোদ চড়ে গেছে। আপাতত আমরা ফেরার রুটে। সকালে যে গেট দিয়ে এন্ট্রি করেছিলাম সেটা দিয়েই বেরোতে হবে। এই সময় বাঘের মুভমেন্ট থাকে না। কোনো জলা জায়গায় বিশ্রামরত বাঘ দেখতে পেলে আলাদা কথা। তবে ফেরার পথে আমরা দেখলাম ময়ূরের পেখম মেলে নাচ। সাধে কি আর ন্যাশনাল বার্ড?
প্রথমবার হিসেবে মন্দ নয়, কি বলো? তবে তুরিয়ায় কি আর একবার ঘুরে মন ভরে? যাই হোক, পরের পর্বে আবার আমরা ফিরব এই পেঞ্চের জঙ্গলে, যেখানে থাকবে কর্মাঝিরি জোনের ঝলক, মোগলির না জানা গল্প, আর কি না, ওটা তো বলা যাবে না। তার জন্য আবার চোখ রাখতে হবে এই সিরিজের পরের পর্বে। তার আগে জানিও কেমন লাগলো এই পর্বটা। ইউটিউব স্ক্রল করতে করতে যদি প্রথমবার আমাদের খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। আমাদের বেড়ানো সব সময় ছক ভাঙা, যেখানে অ্যালগোরিদমের চোখ রাঙানি নেই, আছে জঙ্গলের অন্য ফ্লেভার আর নির্ভেজাল অ্যাডভেঞ্চার। আর সেই সব আপডেট নিয়মিত পেতে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ চলি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।